আচ্ছা, এমন একটা দেশের কথা ভাবা যাক যেখানে প্রাচীন কার্থেজ সভ্যতা, রোমান সাম্রাজ্যের বিশাল অ্যাম্ফিথিয়েটার, ইসলামিক স্বর্ণযুগ আর আধুনিক গণতন্ত্রের জন্ম সবকিছু যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ আমরা আফ্রিকার উত্তর প্রান্তে থাকা এমনই এক দেশ তিউনিশিয়ার হাজার বছরের গল্প শুনব। চলুন একসাথে আবিষ্কার করি কেন তিউনিশিয়া শুধু একটা দেশ নয়, বরং সভ্যতার এক জীবন্ত জাদুঘর। প্রশ্নটা আসলেই অবাক করার মতো, তাই না? কিভাবে একটা দেশ একই সাথে প্রাচীন পরাশক্তি হতে পারে, আবার আধুনিক গণতন্ত্রেরও জন্ম দিতে পারে? এই বৈপরীত্যটাই তিউনিশিয়াকে বিশ্ব ইতিহাসের পাতায় এতটা গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় করে তুলেছে। তো আমাদের এই যাত্রায় আমরা মূলত 4টে বড় অধ্যায় ঘুরে দেখব। প্রাচীন সাম্রাজ্যের সময় থেকে শুরু করে কিভাবে এটি ইসলামিক সভ্যতার কেন্দ্র হয়ে উঠল, তারপরের স্বাধীনতার সংগ্রাম এবং সবশেষে আরব বসন্তের জন্মস্থান হিসাবে এর ভূমিকা। চলুন আমাদের গল্পে শুরু করা যাক একেবারে প্রাচীন সাম্রাজ্যের সময় থেকে, ফিনিশীয় বন্দর থেকে রোমান প্রদেশে পরিণত হওয়ার এক অবিশ্বাস্য কাহিনী। দেখুন, কার্থেজ কিন্তু কোনো সাধারণ শহর ছিল না। এটা ছিল প্রাচীন বিশ্বের এক ম্যারিটাইম সুপার পাওয়ার। সোনা, রূপা, মশলা এই সব কিছুর বাণিজ্যের মাধ্যমে এটি পুরো ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ করত, যা তাকে এক কথায় অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তুলেছিল। আর কার্থেজের কথা উঠলেই একজনের নাম তো আসবেই, কিংবদন্তি সেনাপতি হানিবাল বার্কা। তার সবচেয়ে দুঃসাহসী কাজ ছিল বিশাল এক হাতির বাহিনী নিয়ে আল্পস পর্বতমালা পার হয়ে রোম আক্রমণ করা, সামরিক ইতিহাসে যা আজও এক অবিশ্বাস্য অধ্যায় হয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এই দুই পরাশক্তির মধ্যে লড়াইটা লাগল কেন? কারণটা কিন্তু খুবই সহজ। কার্থেজ ছিল সমুদ্রের রাজা আর রোম ছিল স্থলের। তাদের শক্তি আর দর্শনের এই যে মৌলিক পার্থক্য, এটাই তাদের ঠেলে দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু যুদ্ধের দিকে, যা পিউনিক যুদ্ধ নামেই পরিচিত। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল। 3টি ভয়াবহ যুদ্ধের পর রোম কার্থেজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। শহরটাকে জ্বালিয়ে দেওয়া হলো, আর বলা হয় জমিতে নাকি লবণ ছিটিয়ে দেওয়া হয়েছিল, যাতে সেখানে আর কোনো দিন কিচ্ছু জন্মাতে না পারে। এভাবেই একসময়ের এক পরাশক্তি পরিণত হল রোমের একটা প্রদেশে। কিন্তু মজার ব্যাপার হল, পতনের পরেও তিউনিশিয়ার গুরুত্ব কিন্তু একটুও কমেনি। এটি হয়ে ওঠে রোমান সাম্রাজ্যের রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট। এখানকার উর্বর জমি থেকে যে শস্য উৎপাদন হতো তা দিয়ে পুরো সাম্রাজ্যের মানুষের পেট চলত। আর সেই সময়ের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে এলজেম অ্যাম্ফিথিয়েটার, যেখানে একসাথে 35,000 দর্শক বসে গ্ল্যাডিয়েটারদের লড়াই দেখতে পারত। ভাবা যায়? রোমের পতনের পর তিউনিশিয়ার ইতিহাসে আসে আর একটা নতুন মোড়। এবার এটি হয়ে ওঠে ইসলামিক সভ্যতা, জ্ঞান আর সংস্কৃতির এক নতুন কেন্দ্র। 7ম শতাব্দীতে আরব মুসলিমদের আগমনের সাথে সাথে যেন একটা নতুন যুগের সূচনা হল। তারা কায়রোয়ান নামে একটি শহর প্রতিষ্ঠা করে, যা খুব দ্রুতই উত্তর আফ্রিকার প্রথম এবং প্রধান ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। কায়রোয়ানের গ্র্যান্ড মসজিদ শুধু একটা উপাসনা জায়গা ছিল না, এটা ছিল তখনকার দিনের এক বিশাল বিশ্ববিদ্যালয়। এখানে গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা আর দর্শন নিয়ে বড় বড় গবেষণা হতো। আর এখান থেকে পাওয়া জ্ঞান ইউরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তাদের রেনেসাঁকে প্রভাবিত করতেও সাহায্য করেছিল। এটাই প্রমাণ করে যে জ্ঞানের আদান প্রদান কিভাবে এক সভ্যতা থেকে আরেক সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। এরপর আসে একটা লম্বা সময় যখন দেশটা বিদেশি শাসনের অধীনে ছিল। কিন্তু এখানেই শুরু হয় তিউনিশিয়ার তৃতীয় পুনর্জন্মের গল্প, একটি আধুনিক স্বাধীন জাতি হিসেবে জেগে ওঠার সংগ্রাম। কয়েক শতাব্দী ধরে তিউনিশিয়া বিভিন্ন বিদেশি শক্তির অধীনে ছিল। 16 শতাব্দীতে অটোমান সাম্রাজ্য, আর তারপর 1881 সালে এলো ফরাসি উপনিবেশ। এই দীর্ঘ পরাধীনতাই জন্ম দিয়েছিল স্বাধীনতার এক তীব্র আকাঙ্ক্ষার, যা বিংশ শতাব্দীতে একটা শক্তিশালী আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত 1956 সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে সফল হয়। আর এই স্বাধীনতা সংগ্রামের যিনি কাণ্ডারি ছিলেন, তিনি হলেন হাবিব বুর্গিবা। তিনি আধুনিক টিউনিশিয়ার প্রতিষ্ঠাতা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। স্বাধীনতার পর বুর্গিবা এমন কিছু যুগান্তকারী সামাজিক সংস্কার করেছিলেন যা সত্যি অসাধারণ।
শিক্ষা আর স্বাস্থ্যখাত তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপটা ছিল নারীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে। এমন একটা সময় যখন আরব বিশ্বের অনেক দেশেই নারীরা পিছিয়ে ছিল, তখন টিউনিশিয়া এক নতুন দৃষ্টান্ত তৈরি করে। আর সব শেষে আমরা চলে আসছি টিউনিসিয়ার ইতিহাসে সবচেয়ে নাটকীয় এবং আধুনিক অধ্যায়, তার সাম্প্রতিকতম পুনর্জন্মের গল্পে। সালটা 2011। এই একটা বছর শুধু তিউনিশিয়া নয়, পুরো আরব বিশ্বের ইতিহাসকেই যেন ওলটপালট করে দিয়েছিল। একটা প্রতিবাদী ঘটনা থেকে জন্ম নিয়েছিল এক গণজাগরণ, যা আজ আরব বসন্ত নামে পরিচিত। ভাবুন তো একবার, একটা ছোট্ট প্রতিবাদ দিয়ে যা শুরু হয়েছিল তা দেখতে দেখতে একটা গণবিপ্লবে পরিণত হল, আর পতন ঘটালো এক স্বৈরা শাসকের। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, আরব বসন্তের সেই ঝড়ের পর টিউনিশিয়াই একমাত্র দেশ যা সত্যি সত্যি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হতে পেরেছিল। আজকের টিউনিশিয়ার অর্থনীতির দিকে তাকালে সেখানেও কিন্তু ইতিহাসের ছোঁয়াটা খুব স্পষ্ট। একদিকে যেমন পর্যটকরা এর প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে আসে, তেমনি সেই রোমান আমলের মতোই জলপাই তেল এখনও এর কৃষির একটা বড় অংশ। তবে হ্যাঁ, বেকারত্ব আর রাজনৈতিক অস্থিরতার মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে, যার সাথে দেশটা এখনও লড়াই করে চলেছে। আচ্ছা, একটা মজার তথ্য দিই। এটা কি জানেন যে হলিউডের অনেক নামকরা ব্লকবাস্টার সিনেমার শুটিং কিন্তু এই টিউনিশিয়াতেই হয়েছে? স্টার ওয়ার্সের সে বিখ্যাত তাটুইন গ্রহের দৃশ্যগুলো, ওগুলো কিন্তু এখানকার মরুভূমিতেই শ্যুট করা। শুধু তাই নয়, গ্ল্যাডিয়েটর বা রেইডার্স অব দ্য লস্ট আর্কের মতো আইকনিক সিনেমারও শুটিং হয়েছে এখানে। এর বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ যেন একটা প্রাকৃতিক ফিল্ম সেট। শেষ পর্যন্ত টিউনিশিয়ার এই গল্পটা আসলে শুধু একটা দেশের উত্থান-পতনের কাহিনী নয়, এটা হলো বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার গল্প, মানুষের ঘুরে দাঁড়ানোর এক চিরন্তন প্রতিচ্ছবি। 3000 বছর ধরে এত সহনশীলতা আর বারবার নতুন করে জন্ম নেয়ার পর টিউনিশিয়ার পরবর্তী অধ্যায়টা কি হতে চলেছে? এর ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই প্রশ্নটাই না হয় ভাবনার জন্য তোলা রইল।